বাংলাদেশের ইতিহাসে ঘটনাবহুল একটি বছর ছিল ২০২৪। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গণ আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এরপরই ক্ষমতায় আসেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া প্রতিটি মাসের কিছু ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার খোরাক জুগিয়েছে। ফিরে দেখা ২০২৪ নিয়ে মানিক শিকদারের প্রতিবেদন। স্বাধীনতা ৫৩ বছরের ইতিহাসে একটি স্মরণীয় বছর ছিল ২০২৪। বছরের শুরু থেকে প্রতি মাসেই এমন সব ঘটনা জন্ম হয়েছে যা ইতিহাসের পাতায় অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। জানুয়ারির ১ তারিখ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৬ মাসের কারাদণ্ড দেয় আদালত। যে দোষ করি নাই সেই দোষের শাস্তি পেলাম, এটাকে ন্যায় বিচার যদি বলতে চান বলেন। ৫ জানুয়ারি ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের ট্রেনে অগ্নি দুর্ঘটনায় মারা যায় ৫ জন। ৭ জানুয়ারি বিরোধী দলগুলোর বয়কটের মুখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় বসে। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি। ২৯ ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জন প্রাণ হারায়। ঢাকার রেস্টুরেন্ট ব্যবসায় পরে নেতিবাচক প্রভাব। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের এমভি আবদুল্লাহ নামের একটি জাহাজ ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। $৫ মিলিয়ন মুক্তিপণের বিনিময়ে ১৫ এপ্রিল জলদস্যুদের কবল থেকে মুক্তি পায় নাবিকেরা। এপ্রিলে বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় অশান্ত হয়ে ওঠে পাহাড়। বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের ৫ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। মে মাস জুড়ে আলোচিত নাম ছিল আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। তিনি ১৩ মে থেকে নিখোঁজ ছিলেন। ২২ মে তার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ২৬ মে ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আঘাত হানে। এ ঘটনায় ৭ জনের মৃত্যু হয়। মুক্তিযোদ্ধা কোটা ফিরে পেতে রিটের আবেদনের প্রেক্ষিতে ৫ জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে সরকারি চাকুরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। ৬ জুন শুরু হয় কোটা আন্দোলন। জুলাই মাস জুড়ে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। ১৫ জুলাই পুলিশ আওয়ামী লীগ ছাত্রলীগের সংঘর্ষে সারা দেশে প্রায় ২৫ জন নিহত ও শতাধিক আহত হয়। ১৭ জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করে সরকার। ২৮ জুলাই কারফিউ শিথিল করে সরকার। ৬ সমন্বয়কে ডিবি অফিসে নিলে আন্দোলন আরও বেগবান হয়। ২০২৪ সালের চরম নাটকীয়তার মাস আগস্ট। ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে সরকার। ৫ আগস্ট তীব্র গণ আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারত পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। রাতেই সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির আদেশ দেয় রাষ্ট্রপতি। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা পদের আন্দোলনের মুখে ১০ আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। ১৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরপর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার জোয়ার বয়ে যায়। ফ্যাসিবাদী সরকার পতনের পর আগস্ট জুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়। প্রতিদিনই বিভিন্ন ইস্যুতে আন্দোলন ও সহিংসতার ঘটনা ঘটতে থাকে। ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক যুবক গণপিটুনিতে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। অক্টোবরের ১৭ তারিখ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নভেম্বর জুড়ে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারকে কেন্দ্র করে অস্থিরতা চলে। ২৬ নভেম্বর আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এর আগে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা চলে। এটা কি বাংলাদেশের নিজেদের গণ্ডিতেই ভৌগোলিক সীমার মধ্যেই থাকবে? ১ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ ৪৮ জনকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস দেয় হাইকোর্ট।
16 ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে 2025 সালের শেষ দিকে অথবা 2026-এর মাঝামাঝিতে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।